শীতল এক সকাল ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে মরুভূমির দিগন্তে হঠাৎই গর্জে উঠল এক অদ্ভুত শব্দ, যেন আকাশ ফুঁড়ে বেরিয়ে এলো কোনো অদৃশ্য আগুনের রেখা। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল রূপালী দেহে কালো নকশা আঁকা এক যুদ্ধ বিমান, তার নিচে ঝুলে আছে এক দৈত্যাকার ক্ষেপণাস্ত্র, রাশিয়ার R-37M, বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্র। ইরানি সামরিক কর্মকর্তারা নিরবিচ্ছিন্ন তাকিয়ে রইলেন। এটি কেবল একটি অস্ত্র নয়, বরং এক যুগের পরিবর্তনের প্রতীক। আরব উপসাগরের ওপারে বসে থাকা মার্কিন নৌবহর হঠাৎই যেন অদৃশ্য উত্তাপে আক্রান্ত হল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, রাশিয়ার এই মিসাইল কেবল সামরিক শক্তির প্রতীক নয়, এটি পশ্চিমা বিশ্বকে বার্তা দেয় ইরান এখন নিষেধাজ্ঞার বাইরে নিজস্ব নিরাপত্তা নীতি তৈরির পথে। এদিকে রুশ প্রতিরক্ষা বিশ্লেষক আন্দ্রেই সেমিওনভ রাশিয়ান নিউজ এজেন্সি তাজে মন্তব্য করেছেন, এই প্রদর্শনী কোনো কাকতালীয় ঘটনা নয়। তেহরানকে দেখানো হচ্ছে যে মস্কো এখন তাদের উপর পূর্ণ আস্থা রাখে, এমনকি সর্বোচ্চ প্রযুক্তিও ভাগ করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মনিটর বিশ্লেষণে লিখেছে, ইরানের আকাশে এই শব্দ কেবল একটি পরীক্ষামূলক উড্ডয়ন নয়, এটি এমন এক সময়ের সূচনা যেখানে মধ্যপ্রাচ্যের আকাশে আর একক প্রভাব থাকবে না। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ রবার্ট মিলার বলেছেন, তেহরানের এই পরীক্ষার মুহূর্তটি ইতিহাসে একটি কৌশলগত পরিবর্তন। এখন আকাশে আর মার্কিন জোটের একছত্র আধিপত্য নেই, সেখানে ইরান নামের এক নতুন প্লেয়ার প্রবেশ করেছে। 1980-র দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এক প্রকৌশল ঘাঁটিতে জন্ম নেয় এই প্রজন্মের ধারণা, একটি এমন মিসাইল যা 300 থেকে 400 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ধ্বংস করতে পারবে। ব্যাম্পল MKV কর্পোরেশনের গবেষকরা তখন তৈরি করছিলেন এমন এক লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল যা ভবিষ্যতের যুদ্ধকে নতুন সংজ্ঞা দেবে। 1989 সালে প্রথম উড্ডয়ন, 1994 সালে 300 কিলোমিটার রেঞ্জে লক্ষ্যবস্তু ধ্বংস। এরপর রাশিয়ার বাজেট সংকটে প্রকল্পটি স্থগিত হয়, কিন্তু 2006 সালে পুতিনের নেতৃত্বে MiG-31BM আপগ্রেড প্রোগ্রামের আওতায় এটি পুনরুজ্জীবিত হয়। 2018 সালে দীর্ঘ গবেষণার পর এটি আবার অপারেশনাল হয়ে ওঠে, আর 2023 সালে রপ্তানি সংস্করণ RVVD ঘোষণা করে রাশিয়া। 2025-এর মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এর পারমাণবিক সক্ষম ভ্যারিয়েন্টও ইতিমধ্যে প্রস্তুত। প্রায় 4.6 মিটার দীর্ঘ, ওজন 510 কেজি, ওয়ারহেড 60 কেজি, R-37M কেবলমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি এক উড়ন্ত শিকারী। শব্দের 6 গুণ গতিতে মাক 6, প্রায় 7400 কিলোমিটার প্রতি ঘণ্টায় এটি আকাশ চিরে এগিয়ে যায়। এর লক্ষ্যবস্তু উচ্চ মূল্যের শত্রু বিমান, যেমন AWACS কমান্ড কন্ট্রোল এয়ারক্রাফট বা শত্রুর ফ্লাইট লিডার। রাশিয়ার এক সামরিক বিশ্লেষক অ্যালেক্সেই জাখারভ বলেছেন, এই মিসাইলটি আকাশের S-400, এটি শত্রুর চোখে আঘাত করে তার মস্তিষ্ক অন্ধ করে দেয়। এটি এখন বিশ্বের দীর্ঘতম পাল্লার এয়ার টু এয়ার অস্ত্র, চীনের PL-15-এর চেয়েও বেশি দূরত্বে কাজ করে। দীর্ঘ দর কষাকষির পর অবশেষে রাশিয়া রাজি হয় Su-35 যুদ্ধবিমানের সঙ্গে R-37M মিসাইল সরবরাহ করবে ইরানকে। শুরুতে প্রযুক্তি হস্তান্তর নিয়ে আপত্তি ছিল মস্কোর, কারণ এই মিসাইল কেবল অস্ত্র নয়, এটি রাশিয়ার কৌশলগত সম্পদ। কিন্তু মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বৃদ্ধি, ইরানের প্রতিরক্ষা শিল্পে ক্রমবর্ধমান স্বনির্ভরতা এবং পশ্চিমা অবরোধের দীর্ঘ চাপ সব মিলিয়ে রাশিয়া এক হিসাবি ঝুঁকি নেয়। মস্কো ভিত্তিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ দিমিত্রি ট্রেনিন বলেছেন, রাশিয়া এখন ইরানের কাছে প্রযুক্তি হস্তান্তর করছে, কারণ তারা জানে এই বন্ধুত্ব কেবল বাণিজ্য নয়, এটি ভবিষ্যতের ব্লকের অংশ। এভাবেই ইরান পেল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আকাশ যুদ্ধ অস্ত্র। ওয়াশিংটন ভিত্তিক ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DI এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে 400 কিলোমিটার পাল্লার এয়ার টু এয়ার মিসাইল আসা মানে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য ভেঙে যাওয়া। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস লিখেছে, ইরান এখন এমন দূরত্ব থেকে আঘাত হানতে পারবে যেখানে আমাদের F-35 গুলো তাদের রাডারেও আসবে না। মার্কিন বিশ্লেষক মাইকেল সিঙ্গার এক সাক্ষাৎকারে বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যবস্থাকে অকার্যকর করেছে। রাশিয়া প্রমাণ করল তারা আর পশ্চিমা চাপ মানে না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বলেছে, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ চাই না, কিন্তু আকাশে আমাদের সার্বভৌমত্ব কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ইরানের হাতে আসছে Su-35 ফ্লাঙ্কার E 4.5 প্রজন্মের রাশিয়ান যুদ্ধবিমান, অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট, কোবরা স্ট্যান্ডে স্থির থাকার ক্ষমতা এবং 450 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করার রাডার। পেন্টাগনের এক কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুকভাবে বলেন, ইরান যদি এই প্ল্যাটফর্মে পূর্ণ ক্ষমতায় R-37M ব্যবহার করতে পারে, তবে মধ্যপ্রাচ্যের এয়ার ডিফেন্স স্থাপনা নতুন হিসাব করতে হবে। তেহরানের সামরিক বিশ্লেষক রেজা নিফকার বলেন, ইরান এখন নিজস্ব রাডার ও মিসাইল প্রযুক্তির সংমিশ্রণ ঘটাচ্ছে। রাশিয়া শুধু প্রযুক্তি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস।
জাতিসংঘের নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও রাশিয়া ইরান চুক্তি বাস্তবায়ন করছে। মস্কোতে অনুষ্ঠিত এক প্রতিরক্ষা প্রদর্শনীতে ইরানি প্রতিনিধি দল প্রকাশ্যে R-37M ইন্টিগ্রেশন প্রজেক্ট নিয়ে আলোচনা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক সের্গেই ভ্লাসভ মন্তব্য করেন, এটি কেবল অস্ত্র বাণিজ্য নয়, বরং ভূ রাজনৈতিক প্রতিশোধ। পশ্চিমা নিষেধাজ্ঞা এখন অর্থহীন। এদিকে ইউরোপীয় সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বিশ্লেষণে লিখেছে, ইরান ও রাশিয়ার সহযোগিতা দেখিয়ে দিচ্ছে ওয়াশিংটনের একক নেতৃত্বের যুগ শেষ হচ্ছে। চীনের প্রতিরক্ষা কোম্পানি নরিনকো ইতিমধ্যে ইরানের সঙ্গে রাডার ও ড্রোন প্রযুক্তি নিয়ে নতুন চুক্তি করছে। এক অর্থে এটি এখন রাশিয়া, চীন, ইরান সামরিক ত্রিভুজ। 2025-এর মধ্যে ইরান নিজস্ব ভ্যারিয়েন্ট ফাতেহ R-37 এর কাজ শুরু করবে বলে ইরানের প্রতিরক্ষা গবেষণা সংস্থা জানিয়েছে। প্রযুক্তি হস্তান্তরের ফলে তারা ইতিমধ্যেই মিসাইলের ইঞ্জিন ও গাইডেন্স সিস্টেমে নিজস্ব পরিবর্তন আনছে। একজন ইরানি প্রকৌশলী স্থানীয় টেলিভিশনে বলেন, আমরা রাশিয়ার প্রযুক্তি শিখছি, কিন্তু তৈরি করছি নিজেদের ভবিষ্যৎ। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল প্রতিরক্ষা শক্তি নয়, বরং শিল্প প্রযুক্তির আত্মনির্ভরতারও প্রতীক। রাতের আকাশে তেহরানের পশ্চিম দিক থেকে উড়ে যাচ্ছে এক Su-35 যুদ্ধবিমান। তার নিচে ঝুলে আছে এক উজ্জ্বল মিসাইল R-37M। ধীরে ধীরে এটি মিলিয়ে যায় নীল আকাশে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মন্তব্য করে, এই মিসাইল কেবল একটি প্রযুক্তি নয়, এটি একটি ঘোষণাপত্র যে বিশ্ব এক মেরু নয়। মার্কিন কৌশলবিদ লরেন্স ফ্রিডম্যান সতর্ক করেন, যেদিন ইরান এই মিসাইল অপারেশনাল করবে, মধ্যপ্রাচ্যে আর কেউ একছত্র থাকবে না। ব্রহ্মপুত্রের ওপারে যেমন নতুন ঘাঁটি গড়ে উঠছে, তেমনি পারস্য উপসাগরের আকাশেও শুরু হয়েছে এক নতুন শীতল যুদ্ধ। মরুভূমির বাতাসে ধুলোর মতো ছড়িয়ে পড়ছে নতুন বাস্তবতা, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, বরং এক রাজনৈতিক বিবৃতি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। আকাশে জমেছে কালো মেঘ। দক্ষিণ দিগন্তে বজ্রপাতের আলোর ঝলকানি যেন কোনো আসন্ন ঘটনার ইঙ্গিত দিচ্ছে। এয়ারফোর্স কমান্ড সেন্টারে একদল অফিসার গোপন বৈঠকে বসেছেন। তাদের সামনে স্যাটেলাইট মানচিত্র, রাডার ডেটা আর কিছু রহস্যময় চিহ্ন। একজন কর্মকর্তা জাভি হাভাস টেলিভিশনে জানিয়েছেন, রাশিয়ান কার্গো বিমানের আগমন নিশ্চিত, পেলোড গোপন কিন্তু সামরিক। ঠিক একই সময় মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র স্পুটনিক নিউজকে জানায়, রাশিয়া এখন কেবল ইউক্রেন নয়, তার বাইরে বন্ধুত্বপূর্ণ দেশগুলোকেও প্রতিরক্ষার চাদরে ঢাকতে চায়। বাইরের ঝড় যেন দুই মহাদেশের কূটনৈতিক ঝড়ের প্রতিচ্ছবি, কারণ এইবার পুতিনের টার্গেট সরাসরি আমেরিকার দক্ষিণ দোরগোড়ায়। সামরিক অঙ্গনে একটি প্রবাদ আছে, ঝুঁকি না নিলে জয়ও আসে না। এই দর্শনেই চলছে আজকের বৈশ্বিক রাজনীতি। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্রে ভরিয়ে দিয়েছে, টমাহক, হিমার্স, ড্রোন, এমনকি স্টেলথ নজরদারির প্রযুক্তিও। ওয়াশিংটন পোস্ট মন্তব্য করেছে, রাশিয়াকে থামাতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই পরমাণু সংঘাতের কিনারায় হাঁটছে। রাশিয়া এতদিন নীরব ছিল, কিন্তু এখন সেই নীরবতা ভাঙছে। ইরানের দিকে পাঠানো হয়েছে দ্বিতীয় ধাপের S-400 সিস্টেম। শুরু হয়েছে Su-35 যুদ্ধবিমান সরবরাহের প্রক্রিয়া। এর পাশাপাশি পুতিনের চোখ এখন ভেনেজুয়েলায়, দক্ষিণ আমেরিকার সেই একমাত্র মিত্র যাকে ঘিরে নতুন এক শীতল যুদ্ধের পর্ব শুরু হতে পারে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মাসেই মস্কোকে এক গোপন চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, আমাদের আকাশ প্রতিরক্ষা ভেঙে পড়ছে, যুক্তরাষ্ট্রের বিমান নজরদারি প্রতিদিন বাড়ছে, আমাদের এখনই সাহায্য দরকার। রাশিয়া দেরি করেনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও রিয়া নেভস্তি জানিয়েছে, মস্কো আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলাকে প্রতিশ্রুতি দিয়েছে 14 ইউনিট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পাঠানো হবে, সাথে শতাধিক মিসাইল। এই ডেলিভারিতে রয়েছে বাক M2 ও প্যান্টসার S-1 সিস্টেম, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত দুটি প্রতিরক্ষা প্রযুক্তি। এগুলোই এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বর্ম হয়ে কাজ করছে। রাশিয়া টুডে জানিয়েছে, ভেনেজুয়েলায় পাঠানো বাক M2 সিস্টেমগুলো হচ্ছে মধ্যপাল্লার সবচেয়ে উন্নত সংস্করণ। এই সিস্টেম প্রতি মুহূর্তে 50 কিলোমিটার দূর থেকে 12টি টার্গেট শনাক্ত করতে পারে এবং একই সঙ্গে 6টিতে আঘাত হানতে সক্ষম। এর রাডার এখন 160 কিলোমিটার পর্যন্ত ট্র্যাক করতে পারে। ক্রুজ মিসাইল ও ড্রোন ভূপাতিত করার রেকর্ডও রয়েছে। রুশ সামরিক বিশ্লেষক অ্যালেক্সাই লেওনভ বলেছেন, বাক M2 এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে টমাহক মিসাইল বা হিমার্স রকেটও তার হাত থেকে রক্ষা পাবে না। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া অন্তত 7টি নতুন ব্যাটারি ভেনেজুয়েলায় পাঠিয়েছে, যা পুরো দেশ জুড়ে স্তর ভিত্তিক প্রতিরক্ষা গঠন করবে।
এই সিস্টেমকে বলা হয় গ্রেহাউন্ড। এটি একই সঙ্গে মিসাইল ও কামান ফায়ার করতে পারে। রেঞ্জ 21 কিলোমিটার, কিন্তু এর নির্ভুলতা আশ্চর্যজনক। ডিফেন্স অ্যাটলাস রিপোর্টে বলা হয়েছে একটি প্যান্টসার S1 ব্যাটারি ঘন বসতিপূর্ণ এলাকায় ড্রোন প্রতিরোধে 80% সফল। রাশিয়া অন্তত 7টি প্যান্টসার ব্যাটারি পাঠিয়েছে, যার ফলে ভেনেজুয়েলার আকাশ এখন 3 স্তর বিশিষ্ট প্রতিরক্ষা বলয়ে ঢাকা। প্রথম স্তর S-300, দ্বিতীয় স্তর বাক M2, তৃতীয় স্তর প্যান্টসার S1। অর্থাৎ 300 কিলোমিটার দূরের আক্রমণ প্রতিহত করার পরও যদি কিছু টার্গেট এগিয়ে আসে, শেষ মুহূর্তে সেটিকে গুড়িয়ে দেবে প্যান্টসার। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে এই খবর পৌঁছানো মাত্র হইচই পড়ে যায়। CNN ইন্টারন্যাশনাল বিশ্লেষণে বলেছে, ভেনেজুয়েলায় রাশিয়ায় এই সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রতিরক্ষা বলয়ের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ। পেন্টাগন সূত্র জানায়, ন্যাটো এখন নতুন করে দক্ষিণ আটলান্টিক অঞ্চলে নজরদারি বাড়াচ্ছে। কিন্তু বিশ্লেষকদের মতে রাশিয়ার এই পদক্ষেপ কেবল সামরিক নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, এক প্রকার রিস্ক গেম, যেখানে ঝুঁকি নিতেই হবে প্রভাব ধরে রাখতে। কারাকাসের রাত গভীর। বিমানবন্দরের রানওয়েতে আলো জ্বলছে। আকাশে ধোঁয়ায় রেখা টেনে উঠছে এক বিশাল A1-124 কার্গো বিমান। তার ভেতরে লুকানো আছে নতুন প্রজন্মের বাক ও প্যান্টসার ইউনিট। দ্য গার্ডিয়ান লিখেছে, যদি এই ট্রান্সফার সত্যি হয়ে থাকে তবে লাতিন আমেরিকা আর কখনো আগের মতো থাকবে না। একজন ভেনেজুয়েলান কর্মকর্তা মুখ ঘুরিয়ে বলেন, আমরা শুধু অস্ত্র পাচ্ছি না, পাচ্ছি একটি ঢাল, এমন এক ঢাল যা হয়তো একদিন পুরো পৃথিবীকে রক্ষা করবে অথবা ধ্বংস করবে। দূরে বজ্রপাত, আকাশে আগুনের রেখা, রাজনীতি আর যুদ্ধের সীমা মিলেমিশে একাকার। এ যেন সেই পুরনো সতর্কবার্তা, ঝুঁকি না নিলে বেঁচে থাকা যায় না। পারস্য উপসাগরের ধারে বাতাসে তখন ভারী ধুলো। কোথাও দূরে তেলের কূপে আগুনের মতো লাল আভা ঝলক দিচ্ছে, কিন্তু চারপাশে নীরবতা। একদল ইরানি প্রকৌশলী বিশাল মরুভূমির নিচে নতুন এক গ্যাস ফিল্ডের মানচিত্র ছড়িয়ে বসে আছে। তাদের মুখে অবাক গর্ব। মাটির নিচে তারা আবিষ্কার করেছে এমন কিছু যা একদিন হয়তো যুক্তরাষ্ট্রের ঘুম কাটবে। পেছনের দিকে পাহাড়ে দাঁড়িয়ে থাকা সামরিক ট্রাকগুলোর আলো ঝলক দিচ্ছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে ইরানের পতাকা ধীরে ধীরে বাতাসে দুলছে, যেন কোনো অজানা যুদ্ধের আগমন জানিয়ে দিচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ইরানের দক্ষিণাঞ্চলের মরুভূমিতে যে গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে তা ভূরাজনীতির ভারসাম্য এক দশকের জন্য বদলে দিতে পারে। এটাই সেই মুহূর্ত যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরেকবার নিজের মানচিত্র বদলাতে শুরু করল। কয়েক বছর আগে এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কি? তিনি কোনো দ্বিধা না করেই উত্তর দিয়েছিলেন, প্রথম হুমকি ইরান, দ্বিতীয় হুমকি ইরান, তৃতীয় হুমকি তবুও ইরান। এই কথাটাই তখন মনে হয়েছিল রাজনৈতিক নাটক, কিন্তু আজ সেটা বাস্তবতার নিষ্ঠুর প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছে। কারণ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ছায়ায় লুকোনো ইসরায়েল আজ নিজস্ব শক্তিতে টিকে নেই, অথচ ইরান একের পর এক নিষেধাজ্ঞা পেরিয়ে উঠে দাঁড়িয়েছে নিজের পায়ে। দ্য ইকোনমিস্ট বিশ্লেষণ করে বলেছে, ইরানের সামরিক স্বনির্ভরতা এখন কেবল একটি প্রতিরক্ষা ধারণা নয়, এটি একটি ভূরাজনৈতিক কৌশল। ইরান তেলের দেশের চেয়ে বেশি কিছু, এটা প্রযুক্তির, বিজ্ঞানের এবং কৌশলের দেশ। পশ্চিমা শক্তিরা চেয়েছিল তাকে দমিয়ে রাখতে, কিন্তু সে নিজের হাতে বানিয়েছে সেই তালা যার চাবি কেবল তার কাছেই। ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগরের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে ইরান আবিষ্কার করেছে এক নতুন গ্যাস ক্ষেত্র, পাঞ্জান গ্যাস ফিল্ড। এতে রয়েছে 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ, যার মধ্যে 7 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য। এটা কত বড় পরিমাণ! বাংলাদেশের বার্ষিক গ্যাস ব্যবহারের প্রায় 7 গুণ। তার সঙ্গে আছে প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল। ইরানের তেলমন্ত্রী জাভাদ উজিরি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এটি শুধু জ্বালানি নয়, এটি সার্বভৌমত্বের শক্তি। রয়টার্স মন্তব্য করেছে, এই আবিষ্কার ইরানকে বিশ্ব জ্বালানি মানচিত্রে রাশিয়ার পরেই স্থান দেবে। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, এই এক ফিল্ডই ইরানের অর্থনীতিতে $1/2 ট্রিলিয়ন যোগ করতে পারে। অর্থাৎ ইরান এখন শুধু জ্বালানি রপ্তানিকারক নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির কেন্দ্রবিন্দু হতে চলেছে, যা সরাসরি সৌদি আরব, কুয়েত ও কাতারের আধিপত্যে আঘাত করছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও ইরান যেভাবে তার রপ্তানি চালিয়ে যাচ্ছে তা এক প্রকার গুপ্তযুদ্ধের কৌশল।
ব্লুমবার্গ সম্প্রতি প্রকাশ করেছে এক রিপোর্টে যে ইরান তাদের উৎপাদিত তামাক চীনে পাঠাচ্ছে আর বিনিময়ে কোনো ডলার নিচ্ছে না। তার বদলে চীন আধা তৈরি গাড়ি পাঠায় ইরানে, যেগুলো ইরান নিজের দেশে মেড ইন ইরান ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়ে। অন্যদিকে চীন সেই ইরানি তামা ব্যবহার করে তৈরি করছে বিভিন্ন ইলেকট্রনিক্স ও শিল্পপণ্য, যেগুলোর একটি বড় অংশ আবার যুক্তরাষ্ট্রেই রপ্তানি হচ্ছে। অর্থাৎ ইরানের পণ্য ঘুরে ঘুরে যুক্তরাষ্ট্রেই পৌঁছাচ্ছে নিষেধাজ্ঞার রক্তচক্ষুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। আমেরিকার প্রখ্যাত ভূ রাজনীতি বিশ্লেষক স্টিফেন ওয়াল্ট বলেছেন, নিষেধাজ্ঞা এখন আর ইরানকে থামাতে পারে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতাকেই প্রকাশ করছে। কার্নেগি এন্ডাউমেন্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ করিম সাদরপুর লিখেছেন, ইরান এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পশ্চিমা দেশগুলো আগে কল্পনাও করেনি। এই বাস্তবতাই আজ যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে। ইসরায়েল জানে কূটনীতি দিয়ে ইরানকে থামানো যাবে না, তাই তারা এখন নেমেছে সরাসরি সামরিক প্রস্তুতিতে। তেল আভিভে যুক্তরাষ্ট্র সম্প্রতি মোতায়েন করেছে অতিরিক্ত 3rd মিসাইল ডিফেন্স ইউনিট। প্রতিটি ইউনিটে থাকে 6টি লঞ্চার, এক একটিতে 4টি করে মিসাইল। মানে ইসরায়েল এখন ইরানের আকাশ থেকে আসা যে কোনো হামলার জন্য প্রস্তুত। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেমের নতুন ব্যাটারি। এই সবই নির্দেশ করে একটাই কথা, একটি বড় সংঘর্ষ আসছে, যা শুরু হবে হঠাৎ, কিন্তু যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে ইরানও বসে নেই। তারা রাশিয়ার সহায়তায় পুনরুদ্ধার করেছে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা আর নতুন করে মোতায়েন করেছে চীনের HQ-9B লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরাক সীমান্ত পর্যন্ত সক্রিয়। আল জাজিরা বলছে, ইরান ইসরায়েল সংঘাত এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে যেখানে একটি ভুল গণনা পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে দিতে পারে। ইরান আজ এক নতুন জাতীয় মনস্তত্ত্বের প্রতীক। আমরা একা, কিন্তু পরাজিত নই। পশ্চিমা দেশগুলো মনে করেছিল অর্থনীতি চেপে ধরে তারা ইরানকে হাঁটু গেড়াতে বাধ্য করবে, কিন্তু ঘটেছে উল্টোটা। ইরান নিষেধাজ্ঞার নিচেই গড়ে তুলেছে এক আত্মনির্ভর সামরিক প্রযুক্তিগত সাম্রাজ্য। আজ চীন তাকে শক্তি দিচ্ছে, রাশিয়া দিচ্ছে কৌশল, আর মধ্যপ্রাচ্যের অনেক ছোট রাষ্ট্র গোপনে তাকাচ্ছে তার দিকেই, যেন এক নতুন মুসলিম ব্লকের সম্ভাবনা। ফরেন পলিসি ম্যাগাজিন লিখেছে, ইরান এখন একমাত্র দেশ যে নিষেধাজ্ঞাকে সহনশীলতা ও উদ্ভাবনের পরীক্ষাগারে পরিণত করেছে। একটি পুরনো পারস্য প্রবাদ আজ আবার বাস্তবে রূপ নিচ্ছে, যে আগুনকে দমিয়ে রাখতে চাও সেই একদিন সূর্যের আলো হয়ে ওঠে। পারস্য উপসাগরের ঢেউগুলো তখন অদ্ভুত শান্ত। ইরানের দক্ষিণে নতুন গ্যাস ক্ষেত্রের চারপাশে সামরিক পাহারায় টহল দিচ্ছে ড্রোন, আর আকাশে উড়ে যাচ্ছে একের পর এক স্যাটেলাইট নজরদারি বিমান। দূরে ইসরায়েলের পত্রিকা হারেটস লিখেছে, 3rd সিস্টেম প্রস্তুত, হামলার সময়সীমা 72 ঘণ্টা। অন্যদিকে তেহরানের একজন কমান্ডার সম্প্রতি বলেছেন, আমরা জানি তারা আসবে, কিন্তু এবার আমরাও প্রস্তুত। নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে লিখেছে, মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইতিহাস তৈরি হচ্ছে। কেউ হয়তো তা বুঝছে না, কিন্তু সবাই এর ভেতরে আটকে আছে। পারস্যের আকাশে মেঘ জমছে ধীরে ধীরে, আর বিশ্ব রাজনীতির গন্ধে ভেসে আসছে সেই পুরনো শব্দটা, যুদ্ধ। রাত তখন 11টা। ইয়েমেন উপকূল থেকে দূরে গালফ অফ এডেনের গভীর জলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এক বিশাল ট্যাঙ্কার, নাম MV ফ্যালকন। ক্যামেরুনের পতাকা বহনকারী জাহাজটি বাইরে থেকে নিরীহ মনে হলেও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো জানত এটি ইরানের শ্যাডো ফ্লিটের অংশ, নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া তেল ও গ্যাস রপ্তানির এক গোপন নেটওয়ার্ক। হঠাৎই রাতের আকাশ চিরে এক বিস্ফোরণ, মুহূর্তেই জাহাজটি আগুনে জ্বলতে থাকে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন নিশ্চিত করে অজানা প্রজেক্টাইল আঘাতে এই বিস্ফোরণ ঘটে। জাহাজে ছিল 26 জন নাবিক, 24 জনকে উদ্ধার করা গেলেও একজন নিহত এবং একজন নিখোঁজ। সাগরে ভেসে থাকা গ্যাসের গন্ধে রাতের বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু প্রশ্ন একটাই, এই অজানা প্রজেক্টাইল কোথা থেকে এলো? ইরান দীর্ঘদিন ধরে বিশ্ব নিষেধাজ্ঞার মধ্যে তেল ও গ্যাস রপ্তানি চালিয়ে যাচ্ছে শ্যাডো ফ্লিট নামের এক গোপন বহরের মাধ্যমে। এই জাহাজগুলো নিয়মিতভাবে পতাকা, নাম ও মালিকানা বদলায়। রয়টার্স জানিয়েছে, প্রায় 70টিরও বেশি ইরানি ট্যাঙ্কার বর্তমানে ছদ্মবেশে চলছে, কখনো ক্যামেরুন, কখনো লিবেরিয়ার পতাকা নিয়ে। MV ফ্যালকন ছিল সেই বহরেরই একটি অংশ। সেপ্টেম্বরের শেষে আসালোয়ে বন্দর থেকে গ্যাস বোঝাই করে রওনা দিয়েছিল। অফিসিয়াল ডকুমেন্টে গন্তব্য দেখানো হয়েছিল জিবুতি, কিন্তু স্যাটেলাইট ট্র্যাকিংয়ে দেখা যায় জাহাজটি আসলে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরের দিকে যাচ্ছিল, যেখানে মার্কিন স্বার্থ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্য গার্ডিয়ান বলছে, এটি ছিল এক নিখুঁত আঘাত, কোনো বিমান দেখা যায়নি, ড্রোনের ছায়াও নয়।
শুধু রাডারে ধরা পড়ে গভীর সমুদ্রের শব্দ। বিশ্লেষকরা সন্দেহ করছেন ইসরায়েলের ডলফিন ক্লাস সাবমেরিন এই হামলায় ব্যবহার করা হয়েছে। এই সাবমেরিনগুলো জার্মান প্রযুক্তিতে নির্মিত এবং লিম্পেট মাইন নামক ক্ষুদ্র বিস্ফোরক বসিয়ে টার্গেট ধ্বংস করতে সক্ষম। সামরিক বিশ্লেষক কর্নেল হাসান আলী বলেন, ইসরায়েল অতীতে ইরানের এমভি সার্ভিস জাহাজে একই ধরনের হামলা করেছিল। এবারও সেই নকশাই পুনরাবৃত্তি হয়েছে। এমন আঘাতের মাধ্যমে শুধু একটি জাহাজ নয়, ইরানের অর্থনৈতিক শ্বাসরোধই লক্ষ্য। জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল ইরানের এনার্জি রপ্তানি বন্ধ না হলে বিশ্ববাজারে অস্থিতিশীলতা তৈরি হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেন, ইরান এখন বোমা নয়, বাঁচার যুদ্ধ লড়ছে। আমরা তাদের সেই বাঁচার পথ বন্ধ করে দেব। এই বক্তব্যের পরপরই ভারত মহাসাগরে মোতায়েন করা হয় মার্কিন ও ইসরায়েলি যুদ্ধজাহাজ। তাদের সঙ্গে যুক্ত হয় সাবমেরিন। আর কয়েক সপ্তাহের মধ্যেই ঘটে গেল এই বিস্ফোরণ, যেন ট্রাম্পের কথার বাস্তব রূপ। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র দাবি করে ইয়েমেনই হামলা চালিয়েছে, কিন্তু আল জাজিরা জানায় ইয়েমেনের হাতে এমন সাবমেরিন ভিত্তিক প্রযুক্তি নেই। ইয়েমেনি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেন, আমরা কোনো ইরানি জাহাজে হামলা করিনি, এটা পশ্চিমা পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন এই দোষ চাপানো কৌশল যুক্তরাষ্ট্রের পুরনো খেলা, যাতে ইরানের প্রতিশোধমূলক হামলাকে আগ্রাসন হিসেবে দেখানো যায়। ইরানের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা চীন। এখন পর্যন্ত চীনের উদ্দেশ্যে যাওয়া কোনো ইরানি জাহাজে হামলা হয়নি। সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে, বেইজিং সতর্ক করছে চীনের গন্তব্যে যাওয়া ইরানি জাহাজে হামলা মানে কূটনৈতিক সংঘর্ষ। চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞ ঝাও লিং বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এই সীমা অতিক্রম করে, সেটা শুধু ইরানের সঙ্গে নয়, চীনের সঙ্গেও যুদ্ধ ঘোষণার সমান হবে। অর্থাৎ এখন গালফ অফ এডেন থেকে হরমুজ পর্যন্ত সমুদ্রপথে লাল রেখা টানা হয়ে গেছে, যেটি অতিক্রম মানেই বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা। তেহরান এখন প্রকাশ্যে প্রতিশোধের হুমকি না দিলেও অভ্যন্তরে দ্রুত প্রস্তুতি নিচ্ছে। পার্স টুডে জানায়, ইরান তার নৌবাহিনীতে 12টি নতুন ক্ষেপণাস্ত্র লঞ্চার যুক্ত করেছে। এক ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা জানি কারা করেছে, এবার প্রতিশোধ হবে সময় ও স্থানের পছন্দ মতো। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। নাতাঞ্জ ও ফর্দোতে সক্রিয় হয়েছে উন্নত সেন্ট্রিফিউজ। গালফ অফ এডেনের আকাশে এখনও ধোঁয়ার ছায়া। আগুনে পুড়ে যাওয়া এমভি ফ্যালকনের ধ্বংসাবশেষ সাগরের তলায়। রাতের নিস্তব্ধতায় ভেসে আসে এক ক্ষীণ সংকেত। ইরানের নৌবাহিনীর সাবমেরিন তাজি 5 গভীর সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে। কমান্ড রুমে এক কর্মকর্তা বলেন, আমাদের জাহাজে আগুন দিয়েছে তারা, এবার আমরা সাগর আলোকিত করব। মিডল ইস্ট মনিটর মন্তব্য করেছে, এটি কেবল এক জাহাজে হামলা নয়, বরং বিশ্ব জ্বালানি রুটে ছড়িয়ে পড়া এক নতুন ছায়াযুদ্ধের শুরু। সমুদ্রের ঢেউ নিঃশব্দে এগিয়ে চলছে, কিন্তু তার নিচে যেন প্রতিশোধের গর্জন। কেউ জানে না পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে, আরব সাগরে নাকি হরমুজ প্রণালীর হৃদয়ে। রাত তখন গভীর। ইরানের উত্তর সীমান্ত ঘেঁষে কাস্পিয়ান সাগরের বাতাসে কাঁপছে ধুলো ও লবণের গন্ধ। পাহাড়ের গা বেয়ে উঠছে এক বিশাল ট্রাক বহর। ভেতরে রাডারের যন্ত্রাংশ, তার, সিগন্যাল রিসিভার। ঠিক পাহাড় চূড়ার উপরে গিলান প্রদেশের সুমন পাহাড়ে ইরানের রেভলিউশনারি গার্ডস একটি নতুন রাডার সিস্টেম স্থাপন করছে, নাম নাজির। এই রাডার ইনস্টলেশনের খবর যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশ করল, তখন তেহরান নীরব, কিন্তু সীমান্তে সৈন্য চলাচল তীব্র। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই রাডার মানে ইরান এখন শুধু আকাশ নয়, রাজনীতিকেও নজরদারিতে আনছে। ইরান ও আজারবাইজানের সম্পর্ক বহুদিন ধরে ছায়াযুদ্ধের পর্যায়ে ছিল, কিন্তু 2021 সালের পর থেকে উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। ইরান অভিযোগ করছে আজারবাইজান তার ভূখণ্ডকে ইসরায়েলের গুপ্ত ঘাঁটিতে পরিণত করেছে। রয়টার্স জানিয়েছে, আজারবাইজানের ফিজুলি, জেব্রাইল ও জাঙ্গি জেলাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ মহড়া নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। ইরানের এক প্রাক্তন কূটনীতিক বলেন, আজারবাইজান এখন শুধু প্রতিবেশী নয়, ইরানের দরজায় দাঁড়ানো এক অদৃশ্য শত্রু। বিশ্লেষকরা মনে করেন, আজারবাইজানের ভৌগোলিক অবস্থান ইসরায়েলের জন্য এক লঞ্চ প্যাড। 700 কিলোমিটার সীমান্ত রেখা পেরিয়ে যে কোনো সময় ইরানের অভ্যন্তরে প্রবেশ করা সম্ভব। ইরান এখন সেটিই ঠেকাতে চায়, কূটনৈতিকভাবে নয়, প্রযুক্তিগতভাবে। ইরানের সামরিক বিশেষজ্ঞ হোসেইন দেহগান বলেছেন, নাজির রাডার শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যৎ যুদ্ধের চোখ। এই সিস্টেম ভূমি থেকে 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধবিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম।
চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে নির্মিত রাডারটি পাহাড় চূড়ায় বসানোর অর্থ ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশে প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে পারবে। দ্য টাইমস অফ ইরান জানিয়েছে, রাডারটি 360 ডিগ্রি কাভারেজ দিতে পারে এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান শনাক্তে এটি এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর। এই পদক্ষেপকে সামরিক কৌশলের পাশাপাশি রাজনৈতিক বার্তাও বলা হচ্ছে, যেন ইরান ঘোষণা দিচ্ছে তাদের আকাশে এখন আর কেউ অদৃশ্য নয়। আর্মেনিয়া ও তুরস্কের মধ্যকার জাঙ্গিজুর করিডর দীর্ঘদিন ধরেই কৌশলগত গুরুত্ব বহন করে আসছে। মাত্র 22 কিলোমিটার প্রস্থের এই করিডর এখন যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের কেন্দ্র। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওয়াশিংটন এই করিডর ব্যবহার করে কাস্পিয়ান সাগর ও তুরস্কের ঘাটির মধ্যে সংযোগ স্থাপন করছে। ইরানের দৃষ্টিতে এটি এক প্রকার ন্যাটোর করিডর, যা তার উত্তর সীমান্তে চাপ সৃষ্টি করছে। ফলে নাজির রাডারের ইনস্টলেশন কেবল প্রতিরক্ষা নয়, এটি আগাম সতর্কবার্তা। ইরান সরাসরি বলেছে, যে আকাশে বিদেশি যুদ্ধবিমান উড়বে সেটি আর নিরপেক্ষ থাকবে না। তেহরান ও বাকু প্রকাশ্যে শান্তি আলোচনা চালালেও পর্দার আড়ালে চলছে গোয়েন্দা যুদ্ধ। ইরান বারবার অভিযোগ করছে আজারবাইজান তার ভেতরে ইসরায়েলি ড্রোন প্রবেশে সহায়তা দিচ্ছে। বিবিসি পার্সিয়ান সূত্রে জানা গেছে, গত মাসেই ইরানের উত্তরাঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা রুখে দিয়েছে রেভলিউশনারি গার্ডস। ইরানি এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, আমরা প্রথমবারের মতো এবারও জানি ড্রোন এসেছে উত্তর থেকে, আজারবাইজানের দিক থেকেই। এই আস্থাহীনতার ফাঁকে যে দেশগুলো সুবিধা নিচ্ছে তারা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান বুঝতে পারছে এই সংঘাত শুধু সীমান্তের নয়, এটি ভবিষ্যতের আঞ্চলিক মানচিত্র নিয়েও। ইরানের প্রভাব এখন মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক ঘটনায় মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ইরান তার সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে নিয়েছে। ফ্রান্স 24 লিখেছে, মাদাগাস্কারের সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের পেছনে ইরানি সমর্থিত শক্তি কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের লক্ষ্য স্পষ্ট, রেড সি ও ভারত মহাসাগরের সামুদ্রিক রুটে নিজের প্রভাব বিস্তার করা। এই রুট দিয়ে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের জ্বালানি পরিবহন হয়। যদি সেখানে ইরানের প্রক্সি ঘাঁটি প্রতিষ্ঠিত হয়, তাহলে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এক নতুন ভূরাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে উঠবে। ভোরের আলোয় গিলান প্রদেশের পাহাড়গুলো এখনও কুয়াশায় ঢাকা। নিচের দিকে দেখা যায় ইরানের রেভলিউশনারি গার্ডসের নতুন রাডার স্টেশন, সেখানে টহল দিচ্ছে সামরিক যান। আকাশে টানা ইলেকট্রনিক স্ক্যান, প্রতিটি সিগন্যাল যাচাই করা হচ্ছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমদ খাতিব ইরনা নিউজ এজেন্সিকে বলেছেন, আমাদের রাডার সিস্টেম এখন উত্তর ও পশ্চিম সীমান্তের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে। কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ আমাদের চোখ এড়াবে না। পাশাপাশি আল মনিটর বিশ্লেষণ করে জানিয়েছে, এই রাডার স্থাপনের মাধ্যমে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে এক এন্টি অ্যাক্সেস জোন গড়ে তুলেছে, যেখানে মার্কিন বা ইসরায়েলি বিমান সহজে প্রবেশ করতে পারবে না। এদিকে আজারবাইজান জানিয়েছে, তাদের সীমান্তে অতিরিক্ত নজরদারি অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখন প্রতিরক্ষা নয়, আঞ্চলিক ভারসাম্যের একটি নতুন মানদণ্ড তৈরি করছে। ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের মন্তব্য, ইরান জানে সীমান্তে কোনো সামরিক সংঘাত নয়, বরং নজরদারির মাধ্যমে কৌশলগত বার্তা পাঠানোই এখন সবচেয়ে কার্যকর অস্ত্র। সেই বার্তাই এখন কাস্পিয়ান সাগরের দিক থেকে ভেসে যাচ্ছে, নিঃশব্দ কিন্তু স্পষ্ট। পাহাড়ের চূড়ায় স্থির রাডার অ্যান্টেনা ঘুরছে ধীরে ধীরে। ইরান এখন অপেক্ষায়, কোনো যুদ্ধের নয়, প্রতিটি সংকেতের সঠিক সময়ের। আরব সাগরের নীল জলে ভাসছে এক বিশাল ছায়া। ইরানের পতাকা উড়ছে দৃপ্তভাবে। পাশে সক্রিয় হয়ে আছে নতুন এক সংকেত, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম AIS। 3 দশক পর এই সংকেত প্রথমবারের মতো সক্রিয় করল ইরান। এ যেন যুক্তরাষ্ট্রকে প্রকাশ্য বার্তা, আমরা আর ছায়ায় নই। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এটি শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটি রাজনৈতিক ঘোষণা। ইরান এখন লুকিয়ে নয়, প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করছে। চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে 110 মিটার দৈর্ঘ্যের তেলবাহী জাহাজ ইয়াংওয়াং 5। তার পথ এখন দৃশ্যমান সারা পৃথিবীর স্যাটেলাইটে। তবু ইরানের সাহসী সিদ্ধান্তের পেছনে রয়েছে এক বৃহত্তর কৌশল, একটি নীরব যুদ্ধ যেখানে প্রতিটি তরঙ্গই রাজনৈতিক বার্তা বহন করে। বিশ্ববাজারে নিষেধাজ্ঞার ফাঁদে পড়ার পর থেকেই ইরান ব্যবহার করছিল শ্যাডো ফ্লিট, অচিহ্নিত নামহীন রেজিস্ট্রেশনবিহীন জাহাজ বহর, যারা সমুদ্রের মাঝখানে জ্বালানি স্থানান্তর করত। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্যাটেলাইট যেন ধরতে না পারে, সেজন্য এই জাহাজগুলো কখনো AIS চালু রাখত না।
কিন্তু 2025 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নির্দেশ দেন, আর গোপন নয়, বিশ্ব জানুক আমরা কোথায় যাচ্ছি। এই এক ঘোষণায় শেষ হল 30 বছরের ছায়াযুদ্ধ। আন্তর্জাতিক সমুদ্র সংস্থা IMOর কর্মকর্তারা বলছেন, ইরানের এই পদক্ষেপ সরাসরি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করছে। এটি এক প্রকার ভূরাজনৈতিক প্রকাশ্য যুদ্ধে রূপ নিচ্ছে। এই সিদ্ধান্ত ইরান একা নেয়নি। চীনের নেপথ্য ভূমিকা এখন প্রকাশ্য গোপন। বেইজিং নিশ্চয়তা দিয়েছে, ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্র আঘাত হানলে চীনা নৌবাহিনী প্রতিক্রিয়া জানাবে। চীনা বিশ্লেষক লি ঝাওয়েন গ্লোবাল টাইমসে লিখেছেন, ইরানের জাহাজে আঘাত মানে চীনের জ্বালানি নিরাপত্তায় আঘাত। আমরা সেটা সহ্য করব না। বেইজিং ইতিমধ্যেই ভারত মহাসাগর ও আরব সাগরের উপকূলে 3টি ধ্বংসকারী যুদ্ধজাহাজ ও একাধিক সাবমেরিন মোতায়েন করেছে। এখন ইরানের জাহাজগুলো শুধু পতাকা নয়, চীনের ছাতার নিচে চলাফেরা করছে। জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই ওয়াশিংটন ঘোষণা দিয়েছে, ইরানের তেলবাহী জাহাজ চীনগামী হলে তা প্রতিহত করা হবে। কিন্তু বাস্তবে তারা কিছুই করতে পারছে না। রয়টার্স বিশ্লেষণ করেছে, ইরানের AIS চালু মানে যুক্তরাষ্ট্র এখন প্রকাশ্য সংঘাতে বাধ্য হচ্ছে। নিষেধাজ্ঞার আইনি ফাঁদে থাকলেও বাস্তবে তারা সামরিক ঝুঁকি নিতে ভয় পাচ্ছে। প্রথম কয়েক সপ্তাহেই দেখা গেছে, ইরানের তেলবাহী জাহাজগুলো কোনো বাধা ছাড়াই দক্ষিণ চীন সাগর পর্যন্ত পৌঁছেছে। ওয়াশিংটনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আমরা জানি তারা কোথায় আছে, কিন্তু ছোঁয়ার সাহস পাচ্ছি না। বর্তমানে ইরান প্রতি বছর প্রায় $43 বিলিয়ন জ্বালানি তেল রপ্তানি করে, যার প্রায় 90% চীনগামী। এই লেনদেনে অর্থ নয়, চলে কৌশলগত বিনিময়। তেলের বিনিময় অস্ত্র, প্রযুক্তি ও নৌ সহযোগিতা। চুক্তি অনুযায়ী ইরান তার তেল দেয়, আর চীন দেয় উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, রাডার সিস্টেম ও সাইবার নজরদারি সরঞ্জাম। চীনের সিনোপ্যাক ইতিমধ্যেই ইরানের 3টি বৃহৎ শোধনাগারে বিনিয়োগ করেছে, যদিও তাতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানি অর্থনীতিবিদ রেজা হামিদি বলেন, এই চুক্তির অর্থনৈতিক মূল্য যতটা নয়, কৌশলগত গুরুত্ব তার চেয়েও বেশি। চীন এখন ইরানের রক্ষা কবচ। এই নতুন জ্বালানি রুট শুধু ইরান ও চীনের নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ পাল্টে দিচ্ছে। বিশ্লেষকরা একে বলছেন ব্লু করিডর, যেখানে মার্কিন নৌবাহিনীর প্রতিটি পদক্ষেপ চীনা রাডারে ধরা পড়ছে। দ্য ইকোনমিস্ট মন্তব্য করেছে, ইরান এখন আর ছায়া অর্থনীতির দেশ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে সাগরপথে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের 5ম নৌবহর পাঠিয়েছে বাহরাইন উপকূলে, কিন্তু তারা জানে হরমুজ প্রণালীর প্রতিটি ঢেউ এখন ইরানের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীতে এখন নিস্তব্ধ উত্তেজনা। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ইরানের তেলবাহী জাহাজগুলোর পাশে টহল দিচ্ছে চীনের 2টি যুদ্ধজাহাজ, আর দূরে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর অবস্থান নিয়েছে বাহরাইনের উপকূলে। এই সংকীর্ণ জলপথই এখন বিশ্ব জ্বালানি প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী। রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 21% তেল পরিবাহিত হয়। সামান্য সংঘর্ষও বৈশ্বিক জ্বালানি বাজারকে কাঁপিয়ে দিতে পারে। ওয়াশিংটনের নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেমস মিলার বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে কোনো দেশের বাণিজ্যিক জাহাজে আক্রমণ সহ্য করা হবে না। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আসতিয়ান পাল্টা ঘোষণা দিয়েছেন, যদি আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হয়, আমরা সঙ্গে সঙ্গে জবাব দেব। আল জাজিরা বিশ্লেষণ করেছে, এই মুহূর্তে হরমুজ প্রণালী হল সবচেয়ে সম্ভাব্য সংঘাতের বিন্দু। চীন, যুক্তরাষ্ট্র ও ইরান, এই 3 শক্তির উপস্থিতি যে কোনো ভুল পদক্ষেপকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষক হাসান আবদুল্লাহর মতে, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, কারণ তারা জানে চীনের সামরিক ছায়া তাদের পাশে রয়েছে। তবে মার্কিন কৌশলবিদ জর্জ কার্টার সতর্ক করে বলেছেন, এই আত্মবিশ্বাস যদি অতিরিক্তে পরিণত হয়, তাহলে পুরো উপসাগরকে অস্থিতিশীল করে তুলবে। প্রণালীর উপর দিয়ে চলার প্রতিটি জাহাজের সংকেত এখন স্যাটেলাইটে ধরা পড়ছে। সবার চোখ এই সরু জলপথে। একপাশে ইরানের পতাকা, অন্য পাশে যুক্তরাষ্ট্রের নজরদারি বিমান, আর মাঝখানে তেলের স্রোত। কেউ জানে না পরবর্তী মুহূর্তে কি ঘটবে। একটি ভুল সিগন্যাল, একটি ভুল হিসাব, অথবা এক অনিবার্য সংঘর্ষই হয়তো নতুন মধ্যপ্রাচ্যের সূচনা লিখে দেবে। ইরানের সংসদ ভবনে সকাল 10টা। বৈঠকের টেবিলে একসঙ্গে বসেছেন প্রেসিডেন্ট, সেনাপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা। আলোচনার কেন্দ্রবিন্দু জাতিসংঘের পরমাণু অস্ত্ররোধী চুক্তি NPT। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উপদেষ্টা জানালেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আমাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব তুলেছে। ঘরে দীর্ঘ নীরবতা, সবার চোখ খামেনির দিকে। তিনি ধীরে বললেন, যারা আমাদের উপর আঙুল তোলে তারাই আজ পরমাণু অস্ত্র বাড়িয়ে চলেছে। আমরা কি চুপ করে থাকব?
দুপুর নাগাদ রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষিত হল ইরান এনপিটি চুক্তির কার্যক্রম স্থগিত করেছে। তেহরান টাইমস লিখেছে, এই ঘোষণার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রের নতুন এক অধ্যায়ের সূচনা হল। ঘোষণার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স ও জার্মানি জরুরি বৈঠকে বসে। আল জাজিরা জানায়, ইরানের এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, এটি কূটনৈতিক এক ভূমিকম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার বোমা হামলা শুধু যুদ্ধের সমাপ্তি আনেনি, পৃথিবীর রাজনীতির চেহারাও বদলে দিয়েছিল। মানুষ বুঝে গিয়েছিল ক্ষমতার সর্বোচ্চ প্রতীক এখন পরমাণু। এরপর সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স ও চীন এই অস্ত্রের মালিক হয়। প্রতিযোগিতা শুরু হয় কে কত দ্রুত ভয় সৃষ্টি করতে পারে। কিন্তু যখন ছোট ছোট দেশ ও প্রযুক্তির নাগাল পেতে শুরু করল, তখনই তৈরি হয় পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি। 1968 সালের জুলাই মাসে গৃহীত এই চুক্তিতে বলা হয়, কেবল নিরাপত্তা পরিষদের 5টি দেশই পারমাণবিক অস্ত্র রাখবে, বাকিদের জন্য তা নিষিদ্ধ। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, এনপিটি চুক্তি হল এক অসম প্যাক্ট, যেখানে শক্তিশালীরা নিজেদের অস্ত্রকে বৈধ করে তুলেছে আর দুর্বলদের করেছে বন্দী। কিন্তু এই 5 দেশের অস্ত্র ভাণ্ডারই পরবর্তী 50 বছরে আরও 3 গুণ বেড়েছে। এ কারণেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ রবার্ট কার্লাইল মন্তব্য করেন, এনপিটি চুক্তি শক্তির ভারসাম্য রক্ষা নয়, বরং নিয়ন্ত্রণের কৌশল। 60-এর দশকে ইরানের রাজা রেজা পল্লবী যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রথম পারমাণবিক প্রকল্প শুরু করেন। উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক উন্নয়ন। কিন্তু পশ্চিমা দেশগুলোর সন্দেহ তখন থেকেই, ইরান একদিন হয়তো এই প্রযুক্তি অস্ত্রের রূপ দেবে। 1979 সালে বিপ্লবের পর শাহর পতন ও আয়তুল্লাহ খোমেনির উত্থান সেই সন্দেহকে আরও জোরালো করে। ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করার পরে পশ্চিমারা ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়। বিবিসি পার্সিয়ান তখন লিখেছিল, ইরানের উপর এই চাপ একদিন তাকে অস্ত্রের পথে ঠেলে দেবে। কিন্তু ইরান থেমে থাকেনি। গোপনে শুরু হয় পরমাণু গবেষণার নতুন অধ্যায়, যার লক্ষ্য ছিল জাতীয় নিরাপত্তা ও প্রতিরোধের সক্ষমতা অর্জন। লেবানন ডেইলি জানায়, প্রতিটি নিষেধাজ্ঞা ইরানকে থামায়নি, বরং আরও দৃঢ় করেছে। প্রতি নিষেধাজ্ঞা, প্রতি হুমকি ইরানকে আরও স্থির করেছে। তাদের ধারণা, যাদের হাতে অস্ত্র নেই তাদের কণ্ঠস্বরও নেই। 1970 সালে ইরান আনুষ্ঠানিকভাবে এনপিটি চুক্তিতে সই করে। চুক্তির নিয়ম ছিল, যে কোনো পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ হতে হবে আর জাতিসংঘের তত্ত্বাবধানে থাকতে হবে। কিন্তু 2003 সালের পর যখন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করে, পশ্চিমারা সেটিকে সামরিক উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করে। আসলে তারা ভয় পায়, ইরান যদি একদিন পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হয়, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ভেঙে পড়বে। ফাইন্যান্সিয়াল টাইমস মন্তব্য করেছে, ইরানের বিরুদ্ধে এই অভিযোগ কেবল ভয়ের রাজনীতি, প্রমাণের রাজনীতি নয়। 2015 সালে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়, যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ সীমিত রাখবে, বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কিন্তু 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি বাতিল করেন, ফলে ইরান আবার আগের অবস্থানে ফিরে যায়। জাতিসংঘ ও আন্তর্জাতিক আণবিক সংস্থা তখনও জানিয়েছিল, ইরান তাদের পরিদর্শনে সহযোগিতা করছে। তবু পশ্চিমা জোট বারবার ইরানকে অবিশ্বস্ত ঘোষণা করে। এই অন্যায় আচরণই ইরানের ভেতরে আজকের প্রতিরোধের আগুন জ্বালিয়েছে। আজ ইরান বলছে তারা চুক্তি স্থগিত করেছে, কিন্তু বাস্তবে এটি চুক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া। তারা জাতিসংঘকে দিয়েছে 10 দিনের সময়। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাবে। তেহরানের উপদেষ্টারা বলছেন, এই সময়সীমা আসলে কূটনৈতিক ফাঁদ। ইরান চায় বিশ্ব জানুক তারা চুক্তি ভাঙেনি, বরং জাতিসংঘের নিষ্ক্রিয়তা তাদের বাধ্য করেছে। রাশিয়া ও চীন এই অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করেছে। চীন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, পরমাণু নিরাপত্তা কেবল পশ্চিমা রাষ্ট্রের একচেটিয়া অধিকার হতে পারে না। রাশিয়া টুডে বিশ্লেষণ করেছে, ইরান এখন কূটনৈতিক দাবার বোর্ডের সবচেয়ে শক্ত চালটি দিয়েছে। ইরান ইতিমধ্যে আন্তর্জাতিক পরিদর্শকের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে। তেহরানের কেন্দ্রে থাকা ফর্জ ও নাতাঞ্জ ঘাঁটিতে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে, তারা আর কারো শর্তে বাধা নয়। ইরানের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই উদ্বিগ্ন। ওয়াশিংটনের প্রতিরক্ষা দপ্তরে মধ্যরাতে বৈঠক বসেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন এখন ইরানের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করছে ঘনিষ্ঠভাবে। ইসরায়েল ইতিমধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে, সীমান্তে ড্রোন নজরদারি বাড়িয়েছে। দ্য জেরুজালেম পোস্ট লিখেছে, ইরান যদি প্রথম আঘাত হানে, ইসরায়েলের প্রতিক্রিয়া হবে অভূতপূর্ব মাত্রায়। কাতারের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, ইরাকের মরুভূমিতে মোতায়েন এয়ার ট্যাঙ্কার আর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনী
তালবাহর সবকিছু ইঙ্গিত দিচ্ছে এক নতুন সংঘাতের। তবে অনেক বিশেষজ্ঞের ধারণা ইরান এবার প্রথম আঘাতের কৌশল নিতে পারে। ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলো তাদের নজরে আছে। খামেনির পরামর্শক পরিষদের সদস্যরা প্রকাশ্যে বলেছেন, যদি আমাদের উপর আঘাত আসে প্রতিক্রিয়া হবে সরাসরি। মধ্যপ্রাচ্য মনিটর মন্তব্য করেছে, এই অঞ্চল এক নতুন সামরিক সময়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তেহরানে সকালের সূর্য উঠেছে, কিন্তু রাস্তায় অস্বাভাবিক শান্তি। মানুষ কাজে বের হচ্ছে, তবুও মুখে অদ্ভুত উদ্বেগ। সংবাদপত্রের প্রথম পাতায় এক শিরোনাম, ইরান আর জাতিসংঘের নিয়ন্ত্রণে নয়। ইরান ডেইলি বলেছে, দেশের জনগণ জানে তারা এক ঐতিহাসিক মোড়ের মধ্যে দাঁড়িয়ে। বিশ্বজুড়ে কূটনৈতিক ফোন কলের বন্যা। মস্কো, ওয়াশিংটন, বেইজিং সব রাজধানী এখন তেহরানের দিকে তাকিয়ে আছে। আল আরাবিয়া মন্তব্য করেছে, ইরানের পদক্ষেপ হয়তো নতুন যুদ্ধের সূচনা নয়, বরং পুরনো দ্বন্দ্বের পরিণতি। কেউ জানে না ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে, কিন্তু একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের মানচিত্রে আবার নতুন রেখা আঁকা শুরু হয়েছে। এবার সেই রেখা কালি দিয়ে নয়, হয়তো পরমাণুর আলোয় জ্বলবে। ইরাকের দক্ষিণাঞ্চলের মরুভূমি। আকাশে তারার চেয়ে বেশি জ্বলছে তেলের আগুনের আলো। দূরে পাইপলাইন বেয়ে বয়ে যাচ্ছে কালচে স্রোত, পাশে মার্কিন নির্মাণযন্ত্রের শব্দ। একটি বিশাল খনির ওপর আলো আধারির মাঝে দাঁড়িয়ে আছে দুজন মানুষ, একজন ইরাকি কর্মকর্তা, আরেকজন আমেরিকান প্রতিনিধি। তাদের সামনে একটি সইয়ের খসড়া, মাজনুন তেলক্ষেত্র সম্প্রসারণ চুক্তি। এই মুহূর্তে ইরাকের দক্ষিণে যা ঘটছে তা শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি এক অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রের সূচনা। কারণ এই মাঠের অর্ধেকই ইরানের ভূখণ্ডে, নাম তার আজাদেগান তেলক্ষেত্র। যে মাঠ একসময় ছিল দুই দেশের যৌথ সম্পদ, সেটি এখন আমেরিকার নতুন সাম্রাজ্যিক খেলার মঞ্চ। 1975 সালে আবিষ্কৃত হয় মাজনুন নামের এই বিশাল তেলক্ষেত্র। দৈর্ঘ্য 60 কিলোমিটার, প্রস্থ 15 কিলোমিটার। এখানে মজুদ আছে প্রায় 38 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। ইরানের অংশে আজাদেগান খনিতে রয়েছে আরও 42 বিলিয়ন ব্যারেল। দুটি ক্ষেত্র আসলে একই ভূতাত্ত্বিক ভাঁজে গঠিত, শুধু সীমান্ত রেখাই তাদের আলাদা করেছে। আন্তর্জাতিক আইনে বলা আছে, যে তেলক্ষেত্র দুটি দেশের সীমান্তে বিস্তৃত, সেখানে একতরফা উত্তোলন বৈধ নয়। কিন্তু যুক্তরাষ্ট্র সেই আইনকে এখন ইতিহাসের পাতায় ফেলে দিয়েছে, কারণ ইরাকের অংশের নিয়ন্ত্রণ তারা এখন হাতে পেয়েছে সরাসরি চুক্তির মাধ্যমে। ব্লুমবার্গ লিখেছে, ইরাক সরকারের সঙ্গে মার্কিন কোম্পানির চুক্তির পর মাজনুন তেলক্ষেত্রের পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। এই লড়াইয়ের আসল লক্ষ্য সামরিক নয়, অর্থনৈতিক আধিপত্য। ওয়াশিংটন ভালোভাবেই জানে, যদি ইরান তার জ্বালানি সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারে, তবে ডলারের বিশ্বব্যাপী প্রভাব ভেঙে পড়বে। কারণ ইরানের মাটির নিচে লুকিয়ে আছে প্রায় 13% বৈশ্বিক তেলের মজুদ। ওয়াল স্ট্রিট জার্নাল বিশ্লেষণে লিখেছে, ইরানকে দমন না করলে বিশ্বজুড়ে তেলের লেনদেন ডলারের বাইরে স্থানান্তরিত হবে। সেটাই যুক্তরাষ্ট্রের প্রকৃত ভয়। এই ভয়েই যুক্তরাষ্ট্রকে ঠেলে দিয়েছে নতুন কৌশলে, তেলক্ষেত্র সরাসরি নিয়ন্ত্রণ করা এবং ইরানের অংশ থেকে প্রবাহিত তেল ইরাকের অংশে টেনে নেওয়া। এই প্রক্রিয়াকে তেল শিল্পে বলা হয় পারস্পরিক রিজার্ভ নিষ্কাশন, যেখানে এক অংশের খনন অপর অংশের তেল টেনে আনে, অদৃশ্যভাবে, নীরবে কিন্তু বিধ্বংসীভাবে। ইরাক সরকার যে চুক্তি করেছে সেটি কাগজে একটি বাণিজ্যিক সহযোগিতা, কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আক্রমণ পরিকল্পনার অংশ। এক্সন মোবাইল শুধু তেল উত্তোলন করছে না, তারা মাজনুনে বসাচ্ছে অত্যাধুনিক ড্রিলিং ব্যবস্থা, যা একই সঙ্গে 10টি গভীর কূপ থেকে তেল টেনে তুলতে পারে। ফলে রিজার্ভ প্রেসার কমে গিয়ে ইরানের অংশ থেকেও তেল চলে আসে ইরাকের অংশে। দ্য গার্ডিয়ান মন্তব্য করেছে, মাজনুনের উৎপাদন বাড়ানো মানে আসলে আজাদেগানের ভেতরের তেল শোষণ করা, যা এক প্রকার অর্থনৈতিক দখল। যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা, যা সরাসরি তুরস্ক, গ্রিস, ইউরোপ পাইপলাইন দিয়ে ইউরোপীয় বাজারে যাবে। এভাবেই তারা রাশিয়ার তেলের বিকল্প তৈরি করছে ইরানের সম্পদ দিয়ে। তেহরানের প্রতিক্রিয়া এসেছে দ্রুত ও তীব্র। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আজাদেগান তেলক্ষেত্র ইরানের সার্বভৌম সম্পদ। একে লঙ্ঘন করা মানে সীমান্ত লঙ্ঘন। সেনাবাহিনী এখন দক্ষিণ পশ্চিম সীমান্তে পূর্ণ সতর্কতায়। ইরানের রকেট আর্টিলারি ইউনিটগুলো বসানো হয়েছে খুজেস্তান প্রদেশে, যেখান থেকে 40 কিলোমিটার দূরেই অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত মাজনুন ক্ষেত্র। ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো, বিশেষ করে কাতাইব, হিজবুল্লাহ ও আসাইব আহল আল হক, ইতিমধ্যে মাঠ পর্যায়ে লক্ষ্য নির্ধারণের কাজ শুরু করেছে। তারা বলছে, আমরা মার্কিন সৈন্যে নয়, মার্কিন কোম্পানিতে আঘাত হানব। এই হুমকি অকারণ নয়, কারণ এর আগেও 2023 সালে ইরানি সমর্থিত মিলিশিয়ারা কুর্দিস্তানের কয়েকটি তেল ক্ষেত্রে হামলা চালিয়ে উত্তোলন বন্ধ করেছিল।
ইরান এখন প্রতিরোধের কৌশল হিসেবে চীনের দিকে ঝুঁকছে। তেহরান ইতিমধ্যেই সিনোপ্যাক ও সিএনপিসির সঙ্গে আলোচনা শুরু করেছে আজাদিগানে নতুন কূপ খননের বিষয়ে। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, চীন ইরানের পাশে থাকবে, মার্কিন নিষেধাজ্ঞার ফাঁক দিয়ে প্রযুক্তি ও বিনিয়োগ পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা বিক্রয়। জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তেল উৎপাদন করলেও বিক্রি করতে পারছে না। এই ফাঁকটাই এখন যুক্তরাষ্ট্রের মূল হাতিয়ার। ইরানের তেল বাজারে আনতে না পারলে তাদের সম্পদ নিষ্ক্রিয় সম্পদে পরিণত হবে। তবে চীনের অংশগ্রহণ শুরু হলে পরিস্থিতি বদলাতে পারে, কারণ তখন ইরান শুধু উৎপাদন নয়, বিনিময় বাজারেও প্রবেশাধিকার পাবে ইউয়ানের মাধ্যমে। আর সেটাই হবে ওয়াশিংটনের ডলার আধিপত্যের সরাসরি চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন এক নতুন আগুনের রেখা দেখা যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব, অন্যদিকে ইরানের প্রতিরোধ অর্থনীতি। দুই শক্তির সংযোগস্থল মাজনুন আজাদিগান সীমান্ত এখন পৃথিবীর সবচেয়ে দাহ্য বিন্দু। বিবিসির মন্তব্য করেছে, ইরানের সীমান্তবর্তী এই তেল ক্ষেত্র হতে পারে পরবর্তী বড় সংঘর্ষের কেন্দ্র। সামরিক সূত্রগুলো বলছে, ইরান চাইলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে রকেট আর্টিলারি দিয়ে মাজনুনের উৎপাদন স্থবির করে দিতে পারে। কিন্তু তা ঘটলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। পারস্য উপসাগরের ধারে বাতাসে তখন ভারী ধুলো। কোথাও দূরে তেলের কূপে আগুনের মতো লাল আভা ঝলক দিচ্ছে, কিন্তু চারপাশে নীরবতা। একদল ইরানি প্রকৌশলী বিশাল মরুভূমির নিচে নতুন এক গ্যাস ফিল্ডের মানচিত্র ছড়িয়ে বসে আছে। তাদের মুখে অবাক গর্ব। মাটির নিচে তারা আবিষ্কার করেছে এমন কিছু যা একদিন হয়তো যুক্তরাষ্ট্রের ঘুম কাটবে। পেছনের দিকে পাহাড়ে দাঁড়িয়ে থাকা সামরিক ট্রাকগুলোর আলো ঝলক দিচ্ছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে ইরানের পতাকা ধীরে ধীরে বাতাসে দুলছে, যেন কোনো অজানা যুদ্ধের আগমন জানিয়ে দিচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ইরানের দক্ষিণাঞ্চলের মরুভূমিতে যে গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে তা ভূরাজনীতির ভারসাম্য এক দশকের জন্য বদলে দিতে পারে। এটাই সেই মুহূর্ত যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরেকবার নিজের মানচিত্র বদলাতে শুরু করল। কয়েক বছর আগে এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কি? তিনি কোনো দ্বিধা না করেই উত্তর দিয়েছিলেন, প্রথম হুমকি ইরান, দ্বিতীয় হুমকি ইরান, তৃতীয় হুমকি তবুও ইরান। এই কথাটাই তখন মনে হয়েছিল রাজনৈতিক নাটক, কিন্তু আজ সেটা বাস্তবতার নিষ্ঠুর প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছে। কারণ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ছায়ায় লুকোনো ইসরায়েল আজ নিজস্ব শক্তিতে টিকে নেই, অথচ ইরান একের পর এক নিষেধাজ্ঞা পেরিয়ে উঠে দাঁড়িয়েছে নিজের পায়ে। দ্য ইকোনমিস্ট বিশ্লেষণ করে বলেছে, ইরানের সামরিক স্বনির্ভরতা এখন কেবল একটি প্রতিরক্ষার ধারণা নয়, এটি একটি ভূরাজনৈতিক কৌশল। ইরান তেলের দেশের চেয়ে বেশি কিছু, এটা প্রযুক্তির, বিজ্ঞানের এবং কৌশলের দেশ। পশ্চিমা শক্তিরা চেয়েছিল তাকে দমিয়ে রাখতে, কিন্তু সে নিজের হাতে বানিয়েছে সেই তালা যার চাবি কেবল তার কাছেই। ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগরের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে ইরান আবিষ্কার করেছে এক নতুন গ্যাস ক্ষেত্র, পাঞ্জান গ্যাস ফিল্ড। এতে রয়েছে 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ, যার মধ্যে 7 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য। এটা কত বড় পরিমাণ! বাংলাদেশের বার্ষিক গ্যাস ব্যবহারের প্রায় 7 গুণ। তার সঙ্গে আছে প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল। ইরানের তেলমন্ত্রী জাভাদ উজিরি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এটি শুধু জ্বালানি নয়, এটি সার্বভৌমত্বের শক্তি। রয়টার্স মন্তব্য করেছে, এই আবিষ্কার ইরানকে বিশ্ব জ্বালানি মানচিত্রে রাশিয়ার পরেই স্থান দেবে। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, এই এক ফিল্ডই ইরানের অর্থনীতিতে $1/2 ট্রিলিয়ন যোগ করতে পারে। অর্থাৎ ইরান এখন শুধু জ্বালানি রপ্তানিকারক নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির কেন্দ্রবিন্দু হতে চলেছে, যা সরাসরি সৌদি আরব, কুয়েত ও কাতারের আধিপত্যে আঘাত করছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও ইরান যেভাবে তার রপ্তানি চালিয়ে যাচ্ছে তা এক প্রকার গুপ্তযুদ্ধের কৌশল। ব্লুমবার্গ সম্প্রতি প্রকাশ করেছে এক রিপোর্টে যে ইরান তাদের উৎপাদিত তামাক চীনে পাঠাচ্ছে আর বিনিময়ে কোনো ডলার নিচ্ছে না। তার বদলে চীন আধা তৈরি গাড়ি পাঠায় ইরানে, যেগুলো ইরান নিজের দেশে মেড ইন ইরান ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়ে। অন্যদিকে চীন সেই ইরানি তামা ব্যবহার করে তৈরি করছে বিভিন্ন ইলেকট্রনিক্স ও শিল্পপণ্য, যেগুলোর একটি বড় অংশ আবার যুক্তরাষ্ট্রেই রপ্তানি হচ্ছে। অর্থাৎ ইরানের পণ্য ঘুরে ঘুরে যুক্তরাষ্ট্রেই পৌঁছাচ্ছে, নিষেধাজ্ঞার রক্তচক্ষুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। আমেরিকার প্রখ্যাত ভূ রাজনীতি বিশ্লেষক স্টিফেন ওয়াল্ট বলেছেন, নিষেধাজ্ঞা এখন আর ইরানকে থামাতে পারে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতাকেই প্রকাশ করছে। কার্নেগি এন্ডাউমেন্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ করিম সাদরপুর লিখেছেন, ইরান এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পশ্চিমা দেশগুলো আগে কল্পনাও করেনি। এই বাস্তবতাই আজ যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে।
ইসরায়েল জানে কূটনীতি দিয়ে ইরানকে থামানো যাবে না, তাই তারা এখন নেমেছে সরাসরি সামরিক প্রস্তুতিতে। তেল আভিভে যুক্তরাষ্ট্র সম্প্রতি মোতায়েন করেছে অতিরিক্ত 3rd মিসাইল ডিফেন্স ইউনিট। প্রতিটি ইউনিটে থাকে 6টি লঞ্চার, এক একটিতে 4টি করে মিসাইল। মানে ইসরায়েল এখন ইরানের আকাশ থেকে আসা যে কোনো হামলার জন্য প্রস্তুত। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেমের নতুন ব্যাটারি। এই সবই নির্দেশ করে একটাই কথা, একটি বড় সংঘর্ষ আসছে, যা শুরু হবে হঠাৎ, কিন্তু যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে ইরানও বসে নেই। তারা রাশিয়ার সহায়তায় পুনরুদ্ধার করেছে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা আর নতুন করে মোতায়েন করেছে চীনের HQ-9B লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরাক সীমান্ত পর্যন্ত সক্রিয়। আল জাজিরা বলছে, ইরান ইসরায়েল সংঘাত এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে যেখানে একটি ভুল গণনা পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে দিতে পারে। ইরান আজ এক নতুন জাতীয় মনস্তত্ত্বের প্রতীক। আমরা একা, কিন্তু পরাজিত নই। পশ্চিমা দেশগুলো মনে করেছিল অর্থনীতি চেপে ধরে তারা ইরানকে হাঁটু গেড়াতে বাধ্য করবে, কিন্তু ঘটেছে উল্টোটা। ইরান নিষেধাজ্ঞার নিচেই গড়ে তুলেছে এক আত্মনির্ভর সামরিক প্রযুক্তিগত সাম্রাজ্য। আর চীন তাকে শক্তি দিচ্ছে, রাশিয়া দিচ্ছে কৌশল, আর মধ্যপ্রাচ্যের অনেক ছোট রাষ্ট্র গোপনে তাকাচ্ছে তার দিকেই, যেন এক নতুন মুসলিম ব্লকের সম্ভাবনা। ফরেন পলিসি ম্যাগাজিন লিখেছে, ইরান এখন একমাত্র দেশ যে নিষেধাজ্ঞাকে সহনশীলতা ও উদ্ভাবনের পরীক্ষাগারে পরিণত করেছে। একটি পুরনো পারস্য প্রবাদ আজ আবার বাস্তবে রূপ নিচ্ছে, যে আগুনকে দমিয়ে রাখতে চাও সেই একদিন সূর্যের আলো হয়ে ওঠে। পারস্য উপসাগরের ঢেউগুলো তখন অদ্ভুত শান্ত। ইরানের দক্ষিণে নতুন গ্যাস ক্ষেত্রের চারপাশে সামরিক পাহারায় টহল দিচ্ছে ড্রোন, আর আকাশে উড়ে যাচ্ছে একের পর এক স্যাটেলাইট নজরদারি বিমান। দূরে ইসরায়েলের পত্রিকা হারেটস লিখেছে, 3rd সিস্টেম প্রস্তুত, হামলার সময়সীমা 72 ঘণ্টা। অন্যদিকে তেহরানের একজন কমান্ডার সম্প্রতি বলেছেন, আমরা জানি তারা আসবে, কিন্তু এবার আমরাও প্রস্তুত। নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে লিখেছে, মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইতিহাস তৈরি হচ্ছে। কেউ হয়তো তা বুঝছে না, কিন্তু সবাই এর ভেতরে আটকে আছে। পারস্যের আকাশে মেঘ জমছে ধীরে ধীরে, আর বিশ্ব রাজনীতির গন্ধে ভেসে আসছে সেই পুরনো শব্দটা, যুদ্ধ। তেহরানের একটি নির্জন সামরিক কমপ্লেক্সে মধ্যরাতের আলো নিভে গেছে। কাচের ঘরে বসে আছেন 3 জন মানুষ, একজন চীনা কূটনীতিক, একজন রুশ প্রতিরক্ষা উপদেষ্টা, আর ইরানের পরমাণু কর্মসূচির প্রধান ডক্টর কামাল খোরাসানি। টেবিলের ওপর ছড়িয়ে থাকা নথিপত্রে লাল কালি দিয়ে লেখা কয়েকটি শব্দ, রেজুলেশন 2231 শেষ। আল জাজিরা এই ঘটনাকে বর্ণনা করেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূমিকম্প হিসেবে। তাদের প্রতিবেদনে বলা হয়, ইরান, রাশিয়া ও চীনের এই গোপন বৈঠক কেবল কূটনৈতিক নয়, এটি ছিল এক নতুন নিরাপত্তা স্থাপত্যের সূচনা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বিশ্লেষণে জানায়, রাতটি ছিল ইরানের ইতিহাসে এক বাক বদলের মুহূর্ত, যেদিন নিষেধাজ্ঞার ছায়া থেকে বেরিয়ে নতুন অক্ষ শক্তি তৈরি হল। ঘড়ির কাঁটা তখন 18 অক্টোবরের দিকে ঝুঁকছে। বাইরে দূর থেকে ভেসে আসছে সামরিক কনভয়ের শব্দ। সেই রাতে ঠিক হয়েছিল এক যুগের পুরনো চুক্তি ভেঙে যাওয়ার ঘোষণা, যে ঘোষণা বিশ্বের ভারসাম্যকে বদলে দেবে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও বাস্তবে কেউই একসঙ্গে ছিল না। রাশিয়া ব্যস্ত ইউক্রেনে, চীন নিজের অর্থনীতিতে, আর ইরান একা লড়ছে নিষেধাজ্ঞার দেয়ালে। কিন্তু এবার তাদের কণ্ঠ এক হলো। মস্কো ও বেইজিং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক যুগ পুরনো চুক্তি জেসিপিও এর মেয়াদ শেষ ঘোষণা করে বলল, ইরানের বিরুদ্ধে আর কোনো নিষেধাজ্ঞা বৈধ নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানালো, আমরা ইরানের সঙ্গে পূর্ণ বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক পুনরায় চালু করছি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, জাতিসংঘকে কেউ নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। সময় এসেছে নতুন ভারসাম্যের। বিবিসি বিশ্লেষণে মন্তব্য করে, চীন ও রাশিয়ার এই পদক্ষেপ কার্যত জাতিসংঘ ব্যবস্থার প্রতি এক কূটনৈতিক চ্যালেঞ্জ। দ্য গার্ডিয়ান লিখেছে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে দিতে পারে। 2015 সালের জুলাইয়ে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইরান ছিল দ্বিধায়। পশ্চিমা ব্যাংকগুলো বন্ধ, রপ্তানি সংকুচিত, মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া। কিন্তু চীনের এই ঘোষণা যেন অক্সিজেনের মতো কাজ করল। তেহরানের রাস্তায় ফের ভেসে উঠেছে নতুন স্লোগান, চীন আমাদের শ্বাস দিয়েছে। ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, আমরা তেল রপ্তানি 3 গুণ বাড়াবো। নতুন চুক্তি হয়েছে রাশিয়া ও চীনের সঙ্গে। চীনা ব্যাংকগুলো ইতিমধ্যে তেহরানের সঙ্গে নতুন এলসি চালু করেছে। রয়টার্স জানায়, বেইজিং এখন বছরে প্রায় 1 কোটি ব্যারেল ইরানি তেল গোপনে আমদানি করছে, যা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রকাশ্য পর্যায়ে চলে যাবে। ইসরায়েলের দৈনিক হারেটস জানায়,
ইরানের ভূগর্ভে শত শত মিসাইল সাইলোতে চীনা প্রকৌশলীরা কাজ করছে। সেগুলোর অনেকগুলিতে লুকিয়ে আছে সাহাব-3 এবং খোরামশার ব্যালিস্টিক মিসাইল, যেগুলো 2000 কিলোমিটারের বেশি দূরের টার্গেট ধ্বংস করতে সক্ষম। ইরানের দক্ষিণে বন্দর আব্বাসের কাছে হাজি আবদাদ ঘাঁটিতে এখন সলিড ফিউল মিসাইল পরীক্ষার ধোঁয়া উঠছে। রাশিয়ার টেকনিক্যাল টিমও সেখানে যুক্ত হয়েছে। মস্কো গোপনে ইরানকে স্যাটেলাইট ম্যাপিং প্রযুক্তি সরবরাহ করছে, যাতে মিসাইল গাইডেন্স আরও নিখুঁত হয়। চীনা বিশেষজ্ঞ ডক্টর হানলি এক সাক্ষাৎকারে বলেন, ইরানের প্রতিরক্ষা এখন আর আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক পরিসরে পৌঁছে গেছে। ওয়াশিংটন ও তেল আবিবে কূটনৈতিক অ্যালার্ম বাজছে। নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে, ইরান এখন এমন অবস্থানে দাঁড়িয়েছে যেখানে সে একসঙ্গে ইউরোপ ও ইসরায়েলকে হুমকি দিতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা মোসাদ সতর্ক করেছে, চীনের সহায়তায় ইরান যদি গাইডেড সিস্টেম তৈরি করে তা হবে ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি বৈঠকে বলেন, আমরা তেহরানকে কখনো পারমাণবিক শক্তি হতে দেব না। কিন্তু সেই সময়ে চীনের পররাষ্ট্র দপ্তর শান্ত কণ্ঠে জানায়, ইরানের আত্মরক্ষার অধিকার আছে যেমন প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের আছে। এই বাক্যটি যেন এক রাজনৈতিক বিস্ফোরণ। ওয়াশিংটন পোস্ট মন্তব্য করে, চীন এখন মধ্যপ্রাচ্যে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, যে যুক্তরাষ্ট্রের বিপরীতে দাঁড়াতে ভয় পাচ্ছে না। রাশিয়া যদিও এখন ইউক্রেনে ব্যস্ত, তবু ইরানের সঙ্গে তার সম্পর্ক কৌশলগত। মস্কো জানে, ইরানকে পাশে রাখা মানে পশ্চিমা নিষেধাজ্ঞার বিকল্প পথ তৈরি করা। কার্নেগি মস্কো সেন্টার লিখেছে, রাশিয়া ইরানের মাধ্যমে অস্ত্র, তেল ও প্রযুক্তির বিনিময়ে নিজের অর্থনীতি সচল রাখছে। রাশিয়ার সামরিক শিল্প এখন ইরানের ড্রোনের ওপর নির্ভর করছে, আর ইরান রাশিয়ার বিমান প্রতিরক্ষার রাডারে। একে অপরের হাতে হাত রেখে তারা পশ্চিমা আধিপত্যের বিপরীতে এক নতুন ব্লক তৈরি করছে। চীনের এই ঘোষণা শুধু কূটনৈতিক নয়, এটি ছিল অর্থনৈতিক কৌশলও। সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে, বেইজিং ইউরোপীয় বাজার হারানোর ঝুঁকি নিয়েও ইরানকে সমর্থন দিয়েছে, কারণ তেল ও গ্যাসে আত্মনির্ভরতা এখন চীনের প্রধান লক্ষ্য। চীনের রাষ্ট্রীয় কোম্পানি সিএনওওসি ও সিনেপেক ইতিমধ্যে ইরানের দক্ষিণ উপকূলে নতুন গ্যাস প্রকল্পে বিনিয়োগ করছে। চীনা বিশেষজ্ঞদের মতে, এটি শুধু ব্যবসা নয়, এটি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা যুদ্ধের প্রস্তুতি। তেহরানে এখন বলা হয়, ইরান বেঁচে আছে কারণ তার পাশে বেইজিং দাঁড়িয়ে আছে। তেহরানের আকাশ তখন নিঃশব্দ, কিন্তু ভূগর্ভে চলছিল অসীম প্রস্তুতি। পশ্চিমা গোয়েন্দা উপগ্রহের নজরে আসে নতুন মিসাইল সাইলো, যেখানে চীনা ও ইরানি প্রকৌশলীরা সারারাত কাজ করছিলেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, আমরা কেবল আত্মরক্ষার অবস্থানে নেই, প্রয়োজন হলে প্রতিঘাত জানাতে প্রস্তুত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একই দিনে এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে স্থিতি রক্ষা ও নৌপথের নিরাপত্তা এখন আমাদের যৌথ দায়িত্ব। এই বার্তা কূটনৈতিক শিষ্টাচারের ভাষায় হলেও স্পষ্ট, তেহরানের ওপর হামলা মানে বেইজিংয়ের স্বার্থে আঘাত। বিবিসি ও দ্য গার্ডিয়ান বিশ্লেষণে বলেছে, চীন ও ইরানের এই সমন্বিত অবস্থান মার্কিন কৌশলগত পরিকল্পনায় বড় ধাক্কা। ওয়াশিংটন পোস্ট লিখেছে, এই মুহূর্তে আরব উপসাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত এক অদৃশ্য জোট গড়ে উঠছে, যার নিয়ন্ত্রণে রয়েছে তেহরান ও বেইজিং। এদিকে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করেছে। হোয়াইট হাউস মুখপাত্র বলেন, আমরা অঞ্চলের শক্তির ভারসাম্য রক্ষা করব। কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ জেমস এলরিচ মন্তব্য করেন, ভারসাম্য ইতিমধ্যেই পাল্টে গেছে। এখন ইরান ও চীন মিলে একটি ডিটারেন্স জোন তৈরি করেছে। রাশিয়া এই অবস্থার মধ্যে কূটনৈতিকভাবে নিরপেক্ষ দেখালেও তার সামরিক গোয়েন্দা সংস্থা ঘোষণা করেছে যে তারা ইরানের সার্বভৌমত্বে আঘাত এলে পরিণতি দেখাতে প্রস্তুত। এই মুহূর্তে পৃথিবীর তিন শক্তি চীন, রাশিয়া, ইরান একই মানচিত্রে দাঁড়িয়ে। কেউ প্রকাশ্যে যুদ্ধ চায় না, কিন্তু সবাই জানে পরবর্তী পদক্ষেপের পরই হয়তো শুরু হবে 21 শতকের নতুন ঠান্ডা যুদ্ধ। তেহরানের মাটিতে তখন সূর্য উঠছে ধোঁয়াটে আলোয়। বেইজিংয়ের সময় অনুযায়ী দুপুর, কিন্তু কূটনৈতিক সময়ের ঘড়িতে রাত এখনও শেষ হয়নি। পৃথিবী বুঝতে পারছে একটি নীরব ছায়াযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পারস্য উপসাগরের উপকূলে রাতের আকাশে ঝুলেছিল এক অদ্ভুত নীল আলো। দূরে জলজল করছে বন্দর শহর আজমানের আলো, আর ঠিক সেই দিকেই এগোচ্ছে বিশাল তেলবাহী জাহাজ তালারা, মার্শাল দ্বীপের পতাকাযুক্ত, কিন্তু মালিক আজারবাইজান ও ইসরায়েলের যৌথ কনসোর্টিয়াম। রাতটা শান্ত, কিন্তু সমুদ্রের নিচে কাঁপছে কিছু অদৃশ্য ইঞ্জিন। হঠাৎ এক মুহূর্তে আকাশে দেখা গেল লাল রঙের ফ্লেয়ার, আর তার সঙ্গে সমুদ্রের কালো পর্দা ভেদ করে উঠে এলো ইরানের আইআরজিসির নৌবাহিনীর দ্রুতগামী নৌযান। 10 মিনিটের মধ্যেই তালারার যোগাযোগ ব্যবস্থা বিকল। বন্দুক ত্যাগ করা হলো ডেকে থাকা ক্রুদের দিকে, আর মাইকে ভেসে এলো কণ্ঠ, এই জাহাজ এখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণে। এ যেন এক নিঃশব্দ যুদ্ধের ঘোষণা, যার শব্দ পৌঁছেছে ওয়াশিংটন, তেল আভিভ আর দুবাইয়ের কানে।
শত্রুরা আমাদের দুর্বল প্রমাণ করতে চায়, শত্রুরা আমাদের ঐক্য ভাঙতে চায়। এই কথাগুলো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির। তিনি শুক্রবারের জুমার খুতবায় জাতির উদ্দেশ্যে ঘোষণা দিলেন, আমরা বীরের জাতি, পরাধীনতার শিকল কখনোই পড়িনি, এবারও পড়ব না। শত্রুর ওপর আঘাত হানো যেখানে সে সবচেয়ে দুর্বল। আল জাজিরা লিখেছে, খামেনির এই বক্তব্য ছিল সরাসরি সামরিক নির্দেশনা। ইসরায়েলের স্বার্থে আঘাত হানো, যুক্তরাষ্ট্রের আধিপত্যে আঘাত হানো, আর উপসাগরীয় দেশগুলোকে দেখিয়ে দাও তাদের সাগরও নিরাপদ নয়। খুতবার ঠিক পরের দিনই ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি হরমুজ প্রণালীতে অভিযান চালায়। এটি শুধু প্রতিশোধ নয়, বরং ঘোষিত বার্তা ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ইরান আইআরজিসি বাহিনীর সংযুক্ত আরব আমিরাতের জলসীমার কাছ থেকে এক ইসরায়েলি মালিকানাধীন জাহাজ আটক করেছে। এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য এক ভয়াবহ উদাহরণ। তালারা নামের জাহাজটি আজমান বন্দর থেকে গ্যাসোলিন বোঝাই করে রওনা হয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে, কিন্তু মাত্র 20 নটিক্যাল মাইল পেরোতেই রাডার ব্ল্যাঙ্ক হয়ে যায়। এরপর আর কোনো সিগন্যাল পাওয়া যায়নি। শুধু দেখা গেছে ইরানের গাওদরের দিকে ঘুরে যাচ্ছে বিশাল জাহাজটি। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানায়, এই অভিযান ছিল আইনি। ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি ইরানের ওপর অবৈধ অর্থনৈতিক আক্রমণ চালিয়েছে। সেই ক্ষতির প্রতিশোধ হিসেবে জাহাজটি বাজেয়াপ্ত করা হয়েছে। এটা শুধু একটি জাহাজের নিয়ন্ত্রণ নয়, এটা ছিল ইরানের অর্থনৈতিক প্রতিরোধের প্রতীক। কারণ যুক্তরাষ্ট্র যেমন রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে, ইরানও এবার বলছে আমরাও পারি। দুবাইয়ের সরকারি মুখপাত্রের কণ্ঠে কাঁপুনি, ইরান সরাসরি আমাদের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু সংযুক্ত আরব আমিরাত প্রতিক্রিয়া জানাতে পারছে না, কারণ তার অর্থনীতি, তার নিরাপত্তা, এমনকি তার সামরিক সরঞ্জামও নির্ভর করে একই শক্তির ওপর, যে শক্তি এখন নিজের বুকে আগুন জ্বালিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গালফ নিউজ বিশ্লেষণে লিখেছে, সংযুক্ত আরব আমিরাত এক সংকটময় দ্বন্দ্বে পড়েছে। ইসরায়েলের মিত্র না থাকলে টিকে থাকা কঠিন, কিন্তু ইরানকে শত্রু বানালে অর্থনৈতিক রক্তক্ষরণ নিশ্চিত। এই আঘাত যেন এক পাথর নিক্ষেপ, যার ঢেউ ছড়িয়ে পড়েছে আবুধাবির রাজপ্রাসাদ পর্যন্ত। কিন্তু ইরান এখানে শুধু প্রতিশোধ নেয়নি, বরং নতুন এক ভূ রাজনৈতিক খেলায় প্রবেশ করেছে। রয়টার্স জানায়, এই ঘটনার পরপরই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকের মূল আলোচ্য ইরানের জাহাজগুলোকে কিভাবে টার্গেট করা যায়, এবং সেটি যুক্তরাষ্ট্র করতে পারবে না, কমপক্ষে এখনই নয়। হারেটস লিখেছে, ইসরায়েলের নৌবাহিনী এমন অভিযানে জড়ানোর ক্ষমতা রাখে না, তাই তারা আমিরাতের ঘাঁটি থেকে ড্রোন নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে। এই সবকিছুর মধ্যেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা দেয়, তালারা জাহাজের জ্বালানি বিক্রি করা হবে এবং অর্থ ক্ষতিগ্রস্ত ইরানি নাগরিকদের মাঝে বিতরণ করা হবে। বিশ্বের চোখে এটি একটি নিঃশব্দ ঘোষণা। ইরান এখন সামরিক প্রতিরোধের পাশাপাশি শুরু করেছে অর্থনৈতিক প্রতিশোধ। চীন এ ঘটনায় এক শব্দও বলেনি, কিন্তু সাউথ চায়না মর্নিং পোস্ট বিশ্লেষণ করেছে, ইরানের এই পদক্ষেপ বেইজিংয়ের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ এটি যুক্তরাষ্ট্রের উপসাগরীয় নিয়ন্ত্রণকে দুর্বল করে। বেইজিংয়ের তেল আমদানির 40% আসে ইরান থেকে, আর হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়। এই অঞ্চলে যদি ইরান শক্তিশালী হয়, তবে চীনের এনার্জি সিকিউরিটি মজবুত হবে। এটাই চীনের চুপ থাকার সমর্থন। দ্য ইকোনমিস্ট বিশ্লেষণ করেছে, ইরানের প্রতিটি হামলা এখন একটি কৌশলগত বাণিজ্য বার্তা। যুক্তরাষ্ট্র যদি রাশিয়া ও ইরানের সম্পদ ফ্রিজ করে, তাহলে তারা নিজেদের জাহাজকেও নিরাপদ ভাবতে পারে না। চীন, রাশিয়া ও ইরান এই ত্রয়ী এখন নতুন এক ভূরাজনৈতিক ঘূর্ণিঝড়ের কেন্দ্রে, যা প্রতিদিন একটু একটু করে দুর্বল করে দিচ্ছে আমেরিকার আরব জোটকে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড। যদি এখানে সংঘর্ষ শুরু হয়, তাহলে বিশ্বের 1/3 জ্বালানি সরবরাহ থমকে যাবে। বিবিসি জানায়, ইরানের প্রতিরোধ কৌশল এখন কেবল আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক তেলের বাজারে এক অদৃশ্য আতঙ্ক তৈরি করেছে। এই প্রণালী দিয়ে প্রতিদিন 2000 জাহাজ চলাচল করে। যদি ইরান মাত্র 24 ঘণ্টায় এটিকে বন্ধ করে দেয়, তাহলে সারা বিশ্বের বাজারে তেলের দাম দ্বিগুণ হবে। ওয়াশিংটনের বিশ্লেষকরা তাই বলছেন, ইরানের হাতে এখন যুদ্ধ নয়, বরং অর্থনৈতিক অস্ত্র। এই এক জাহাজ দখল করে ইরান প্রমাণ করেছে, যুদ্ধ না করেও কিভাবে যুদ্ধ জেতা যায়। রাত গভীর। ইরানের বন্দর শহর আব্বাসে এক বিশাল জাহাজ নোঙর করা আছে। তার ধাতব দেহে লেখা ইংরেজি অক্ষরে তালারা। ইরানের নৌবাহিনীর পতাকা উড়ছে তার মাথায়। আইআরজিসির এক কর্মকর্তা টেলিভিশনে এসে শান্ত কণ্ঠে বলেন, এটা প্রতিশোধ নয়, ন্যায় বিচার। রয়টার্স লিখেছে, এই মুহূর্তে পারস্য উপসাগর বিশ্ব রাজনীতির কেন্দ্রে এক জাহাজের দখল এখন বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। হরমুজ প্রণালীর বাতাসে বারুদ ও পেট্রোলের গন্ধ।
আর আকাশে উঠছে মার্কিন রিকনেসান্স ড্রোন, কিন্তু কেউ কিছু করছে না। সবাই জানে আরেকটি ভুল পদক্ষেপ মানে এক নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধ। আয়াতুল্লাহ খামেনির কণ্ঠস্বর আবার ভেসে আসে রাষ্ট্রীয় সম্প্রচারে। আমরা ভয় পাই না, আমরা জানি আগুনের মধ্য দিয়ে জাতিগুলো পুনর্জন্ম লাভ করে। সেই রাতের শেষে পারস্য উপসাগরের ঢেউয়ে প্রতিফলিত হলো আগুনের রেখা, যা হয়তো নতুন এক যুগের সূচনা। এক যুগ যেখানে জাহাজ নয়, ভূ রাজনীতি চলে মানুষের বিশ্বাস ও প্রতিরোধের শক্তিতে।